সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। আজকের পাঠ তেজস্ক্রিয়তা, ইংরেজিতে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি, এবং 2 নম্বর রাদারফোর্ডের পরমাণু মডেল। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হলো কোনো ভারী মৌলিক পদার্থের একটি গুণ যেগুলোর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরিত হয়। আবিষ্কার মানে তেজস্ক্রিয়তা কিভাবে আবিষ্কৃত হয়েছিল? ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল 1896 সালে এক্স রে নিয়ে গবেষণা করার সময় এমন একটি স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক ঘটনা আবিষ্কার করে ফেললেন যা সারা বিশ্বে বিজ্ঞান জগতে দারুণ আলোড়ন সৃষ্টি করে। তিনি দেখতে পান যে ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত বিশেষ ভেদন শক্তি সম্পন্ন রশ্মি বা বিকিরণ নির্গত হয়। তার নাম অনুসারে এই রশ্মির নাম দেওয়া হয় বেকারেল রশ্মি। তিনি লক্ষ্য করেন যে প্রতিটি মৌল থেকে এই রশ্মি নির্গত হয় তা একটি সম্পূর্ণ নতুন মৌলে রূপান্তরিত না হওয়া পর্যন্ত এই রশ্মি নির্গমন অব্যাহত থাকে। পরবর্তীকালে মাদাম কুরি ও তার স্বামী পিয়ারে কুরি ব্যাপক গবেষণা চালিয়ে দেখতে পান যে রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিনিয়াম প্রভৃতি ভারী মৌলের নিউক্লিয়াস থেকে বেকারেল রশ্মির মতো এই ধরনের রশ্মি নির্গত হয়, যা এখন তেজস্ক্রিয় রশ্মি নামে পরিচিত। যেসব মৌল হতে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন হয় তাদের তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের এই ঘটনাকে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি বলে। তেজস্ক্রিয়তার সংজ্ঞা: তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য: এক নম্বর হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 এর বেশি, সাধারণত সেই সকল পরমাণু তেজস্ক্রিয় হয়। 2 নম্বর, তেজস্ক্রিয় পদার্থ সাধারণত আলফা, বিটা ও গামা এই 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে, তবে অনেক ক্ষেত্রেই পজিট্রন, নিউট্রন, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি নির্গত হতে পারে। 3 নম্বর, তেজস্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা। এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয়। 4 নম্বর, নিউক্লিয় ঘটনা, তাই তেজস্ক্রিয়তাকে চাপ, তাপ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের ন্যায় বাইরের কোনো সাধারণ ভৌত প্রক্রিয়া দ্বারা এর সক্রিয়তাকে রোধ বা হ্রাস বৃদ্ধি করা যায় না। তবে অতি দ্রুত বেগে নিউট্রন বা সূর্যের অভ্যন্তরের মতো তীব্র তাপমাত্রা বা সুপারনোভা বিস্ফোরণের সময়কালীন চাপের মতো চরম অবস্থায় নিউক্লিয় বিক্রিয়া ঘটানো সম্ভব। কতগুলি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ হলো ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, পোলোনিয়াম ইত্যাদি। আমরা তেজস্ক্রিয়তা বলার সময় বলেছিলাম যেসব মৌল স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত করতে পারে
তাদের তেজস্ক্রিয় পদার্থ বলে। এখন আমরা এই আলফা, বিটা এবং গামা রশ্মির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করি আলফা রশ্মির বৈশিষ্ট্য। 1 নম্বর, প্রকৃতি। আলফা রশ্মির প্রকৃতি। আলফা রশ্মি ধনাত্মক তড়িৎ আধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি। 2 নম্বর, আধান। প্রতিটি আলফা কণার মান +2 একক বা 9.6 × 10⁻10 ESU। ভর। প্রতিটি আলফা কণার ভর 4 একক অর্থাৎ 6.642 × 10⁻27 কিলোগ্রাম। ভেদন ক্ষমতা। আলফা কণার ভর বেশি এবং বেগ কম, তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম। এই রশ্মি 0.1 মিলিমিটার অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে। 5 নম্বর, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। গ্যাসীয় মাধ্যমে যাওয়ার সময় পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে ফলে গ্যাসকে আয়নিত হয়। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি এই আলফা কণার। বিটা রশ্মির বৈশিষ্ট্য। 1 নম্বর, প্রকৃতি। বিটা রশ্মি ধনাত্মক তড়িতাধানযুক্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। 2 নম্বর, আধান। ঋণাত্মক -1 বা 4.8 × 10⁻10 ESU। 3 নম্বর, ভর। প্রতিটি বিটা কণার ভর 9.1 × 10⁻31 কিলোগ্রাম বা 0.0000548 AMU। ভেদন ক্ষমতা। ভর খুবই কম ও গতিবেগ খুব বেশি, তাই ভেদন ক্ষমতা খুব বেশি। আয়নিত করার ক্ষমতা। ভর খুব কম হলেও গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কম। গামা রশ্মির বৈশিষ্ট্য। 1 নম্বর, প্রকৃতি। গামা রশ্মি কোনো কণা নয়, এটি একটি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আধান। গামা রশ্মির আধান 0 অর্থাৎ নিস্তড়িত। ভর। গামা রশ্মির ভর নেই অর্থাৎ ভর 0। ভেদন ক্ষমতা। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, এটি 4 সেন্টিমিটার অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে। আয়নিত করার ক্ষমতা। আধান নেই বলে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা খুবই কম। তেজস্ক্রিয়তার একক। এসআই পদ্ধতিতে বেকারেল। অপর একটি একক হলো কুরি। তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের বিঘটন হলে সক্রিয়তা 1 BQ হয়। 1 CL মানে যে কুরি = 3.7 × 10⁻10 BQ। বিটা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। ইউরেনিয়ামের পর সকল মৌল তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় পদার্থের পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয়। এখানে মূল পরমাণুটিকে বলে জনক পরমাণু এবং নতুন মৌলের পরমাণুকে বলে দুহিতা পরমাণু। তেজস্ক্রিয়তার ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে। 1 নম্বর, রেডিয়েশন থেরাপির সাহায্যে লিউকোমিয়া, ক্যান্সার ইত্যাদি চিকিৎসা করা হয়। কোবাল্ট-60 এর বিকিরণ টিউমারের চিকিৎসায় ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় সন্ধানী মৌল যেমন রেডিও সোডিয়াম ক্লোরাইড, রেডিও আয়রন, রেডিও আয়োডিন রোগ নির্ণয়ের কাজে লাগে। লিউকোমিয়া ও মস্তিষ্কের টিউমারের চিকিৎসার ক্ষেত্রে তেজস্ক্রিয় ফসফরাস মানে P32 ব্যবহার করা হয়। থাইরয়েড রোগের চিকিৎসার ক্ষেত্রে
তেজস্ক্রিয় আয়োডিন 131I ব্যবহার করা হয়। বিজ্ঞানের ক্ষেত্রে নিউক্লিয়াস আলফা কণার প্রজেক্টাইল রূপে ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে উদ্ভিদদের বেড়ে ওঠা এবং উদ্ভিদদের উপর রাসায়নিক সারের প্রভাব তেজস্ক্রিয় সন্ধানী মৌলের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়। তেজস্ক্রিয় পদার্থের বিঘটন এবং অবশিষ্ট অংশের মধ্যে কার্বন 612 ও কার্বন 614 এর অনুপাত পর্যালোচনা করে কোনো বস্তুর প্রাচীনত্ব, পৃথিবীর বয়স ইত্যাদি নির্ণয় করা হয়। এই পদ্ধতিকে কার্বন ডেটিং বলে। শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক চুল্লিতে জ্বালানি রূপে ব্যবহৃত হয়। 2 নম্বর, আলফা কণার আয়নায়ন ক্ষমতা, দীপ্তিমান প্রতীক তৈরি, পারমাণবিক ব্যাটারি প্রভৃতিতে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেল। 1911 সালে বিজ্ঞানী আর্নস্টেন রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে একটি মতবাদ প্রদান করেন। এই মতবাদ রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। রাদারফোর্ডের পরমাণু মডেল। 1 নম্বর, পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তুকণা বিদ্যমান। এই ভারী বস্তুকণাকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। 2 নম্বর, পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত ছোট। 3 নম্বর, পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণু সামগ্রিক চার্জ 0। 4 নম্বর, সূর্যকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহগুলো যেমন ঘুরতে থাকে, তেমনি ঠিক একইভাবে পরমাণুর কেন্দ্রস্থলে অবস্থিত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। 5 নম্বর, ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে একটি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। এই আকর্ষণ বল ও ঘূর্ণনের ফলে তৈরি কেন্দ্রমুখী বল সমান, ফলে পরমাণুটি স্থিতিশীল হয়। ছবিতে একটি বোরের পরমাণু মডেল অনুযায়ী নাইট্রোজেন পরমাণুর মডেল দেখানো হলো। ছবির মধ্যে যেগুলো লাল রঙের প্লাস প্লাস চিহ্ন দিয়ে আছে প্লাস, সেগুলো হচ্ছে প্রোটন, সবুজগুলো হচ্ছে নিউট্রন, এবং বাইরের দিকে দেখো ইলেকট্রনের কক্ষপথ আছে, সেই কক্ষপথে অবস্থান করছে ইলেকট্রন। এই বোরের মডেলের সীমাবদ্ধতাগুলি কী কী? 1 নম্বর, এই মডেলের সাহায্যে পরমাণুর বর্ণালীর কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। 2 নম্বর, এই মডেল ইলেকট্রন কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয় না। 3 নম্বর, রাদারফোর্ডের পরমাণু মডেল শুধু একটি ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তা বর্ণনা করতে পারলেও একাধিক ইলেকট্রন কিভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তা বর্ণনা করতে পারেনি। 4 নম্বর, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো ধারণা দেয় না। বোরের পরমাণু মডেল। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড পরমাণু মডেলের ভুলগুলো সংশোধন করে পরমাণুর গঠন সম্পর্কে মতবাদ দেন। কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বোর পরমাণু মডেল নিম্নরূপ। 1 নম্বর, শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। পরমাণুতে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে শক্তি স্তর বলে। কক্ষপথের অবস্থানের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ করে না। এই শক্তি স্তরগুলোকে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব।
কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, যা h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। যদি একটি ইলেকট্রনের ভর m, গতিবেগ v এবং বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ r হয়, তবে এর কৌণিক ভরবেগ হবে mvr সমান nh/2π। এখানে h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। 3 নম্বর, শক্তির শোষণ বা বিকিরণ মতবাদ। ইলেকট্রন যখন শক্তির এক স্তর থেকে অন্য স্তরে গমন করে তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে শক্তির শোষণ ঘটে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করলে শক্তির বিকিরণ ঘটে। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। 1 নম্বর, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সমূহের বর্ণালী বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। 2 নম্বর, বোর পরমাণু মডেল অনুসারে দুটি ভিন্ন শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বর্ণালীর কেবলমাত্র একটি বর্ণালীর সৃষ্টি হতে পারে, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি রেখার পাশে কতগুলো সূক্ষ্ম রেখা পাওয়া যায়। বোর মডেল এই রেখাগুলো ব্যাখ্যা করতে পারে না। 3 নম্বর, বোর মডেল অনুসারে পরমাণুর প্রতিটি ইলেকট্রনের অবস্থান ও গতিবেগ সুনির্দিষ্ট, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে ইলেকট্রনের অবস্থান ও গতিবেগ একত্রে নির্ণয় করা সম্ভব নয়। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলেই আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।